আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের ক্লাস হলো বিবিএ ফোর্থ ইয়ারের সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস করছি। আমরা যে টপিকটি নিয়ে যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম সেটা হলো ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস। তাহলে আমরা গত দুটো ক্লাসে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল সম্পর্কে জেনেছি। আমরা অঙ্ক বেশি করিনি, আমরা অঙ্ক বলেছিলাম যে আমরা ভ্যালুয়েশন অফ শেয়ার এটা শিখে আমরা একসাথে দুটো একটা অঙ্কে আমরা চেষ্টা করব যে দুটো যেন ভ্যালুয়েশন অফ গুডউইল বা ভ্যালুয়েশন অফ শেয়ার দুটোই শেখা যায়, সেভাবে আমি চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিকটা হলো ভ্যালুয়েশন অফ শেয়ারস। ঠিক আছে, আমরা আজকে ভ্যালুয়েশন অফ শেয়ারস সম্পর্কে জানবো। আমরা এর আগে ভ্যালুয়েশন অফ গুডউইল শিখেছি, আজকে আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারস জানবো। অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন অফ শেয়ার যখন আমরা দেখবো তখন দেখবো যে এটার জন্য কিন্তু আমাদের গুডউইলের ভ্যালুয়েশনটা প্রয়োজন হয়। কারণ আমরা যখন শেয়ার ভ্যালুয়েশন করি তখন আমাদের অ্যাসেটগুলোকে ভ্যালুয়েশনের প্রয়োজন হয়। তো অ্যাসেটের ভ্যালুয়েশনের জন্য তো গুডউইল তো আমাদের একটা অ্যাসেট, সুতরাং সেই কারণে তখন আমাদের গুডউইল ক্যালকুলেশনের একটা প্রয়োজন আমরা দেখব। ঠিক আছে, তাহলে আসো আমরা আজকে শুরু করি ভ্যালুয়েশন অফ শেয়ারস। প্রথমে আমরা জেনে নিই দরকারটা কি, আমরা কেন শিখবো, আমাদের ভ্যালুয়েশন অফ শেয়ারটা শিখে আমাদের প্রয়োজনটা কি, প্রয়োজন আমরা এটা দ্বারা মিট করতে পারবো। দেখো, একদম প্রথমেই বলেছে যে একটা কোম্পানি যখন অ্যামালগামেট করছে বা অ্যাবজর্ব করছে এই ধরনের ক্ষেত্রে তখন আমাদের কি হচ্ছে যে ইট ইজ নেসেসারি টু ফর্ম আ ফেয়ার অ্যান্ড ইকুইটেবল বেসিস অফ ভ্যালুয়েশন অফ ট্রান্সফারিং দ্য শেয়ারস। তাহলে অ্যামালগামেশন, অ্যাবজর্পশন এগুলোর ক্ষেত্রে মানে দুটো কোম্পানির বিষয় এখানে থাকে। তাহলে এই যে এক্সচেঞ্জ অফ শেয়ারস থাকে, আমরা যে ট্রান্সফার শেয়ার করছে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে তোমার একটা ইকুইটেবল বেসিস দরকার, যে বেসিসের উপরে ভিত্তি করে আমরা কি করব, আমাদের এই মানে এই যে কার্যক্রমটা এটা সঠিকভাবে সম্পন্ন হবে। তাহলে তার জন্য আমাদের এই ভ্যালুয়েশন অফ শেয়ারটা দরকার। ঠিক আছে, যখন নাকি আমরা কোম্পানিতে অ্যামালগামেট অথবা অ্যাবজর্পশন হয়ে থাকে, একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে অ্যাবজর্ব করে থাকে। এরপরে দেখো বলেছে যে প্রসেস অফ রিকনস্ট্রাকশন, শুধু অ্যামালগামেশন অ্যাবজর্পশন না, অন্য যে কোনো ধরনের রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি শেয়ারের কোনো পার্টনারদের মধ্যে শেয়ারের কোনো চেঞ্জ হচ্ছে বা যে কোনো কারণে যদি কোনো রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয় কোম্পানি, তখনও কিন্তু আমাদের এই ভ্যালুয়েশন অফ শেয়ার দরকার হয়। কি বলছে, টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য ডিসেন্টিং শেয়ার হোল্ডার আ ফ্রেশ ভ্যালুয়েশন অফ শেয়ার শুড বি টেকেন আপ। তাহলে এই যে শেয়ার হোল্ডারদের মধ্যে একটা ডিসেন্টিং হয়েছে বা ডিসেন্টিং শেয়ার হোল্ডার বা ডিসেনশন হয়েছে, এদের এই সেটেলমেন্টের জন্য কি করতে হবে, তোমাকে আগে কি করতে হবে, মানে শেয়ারটাকে ভ্যালুয়েশন করতে হবে। সেই জন্য প্রসেস অফ রিকনস্ট্রাকশন মানে এই যে ডিসেন্টিং শেয়ার হোল্ডার্সের মধ্যে যদি কোনো ধরনের রিকনস্ট্রাকশন হয়, তাহলে এটা মিট আপ করার জন্য, সমাধান করার জন্য কি করতে হবে, তোমাকে ভ্যালুয়েশন অফ শেয়ারটার প্রয়োজন হবে তখন। আচ্ছা, এরপরে কি বলছে, when preference share or debenture are converted into equity share, যদি এমন হয় যে প্রেফারেন্স শেয়ার বা ডিবেঞ্চারকে আমরা ইকুইটি শেয়ারে কনভার্ট করছি, তখনও কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের ভ্যালুয়েশন অফ শেয়ার লাগবে। কেন? কারণটা হলো যে আমরা আগে তখন আমরা জানতে চাই যে একটা প্রেফারেন্স শেয়ার বা একটা ডিবেঞ্চারের এগেনস্টে আমি কতটা ইকুইটি শেয়ার ইস্যু করবো, এই প্রপোর্শনটা, এই অনুপাতটা, এই রেশিওটা জানার প্রয়োজন হয়। তাহলে এটা জানতে হলে অবশ্যই আমাকে ভ্যালুয়েশন অফ শেয়ার ফেয়ার শেয়ারের ভ্যালুয়েশন জানতে হবে। হ্যাঁ, তোমাদের হয়তো মাথায় এর মধ্যে চলে আসছে যে স্টক এক্সচেঞ্জে তো শেয়ারের একটা ভ্যালুয়েশন থাকেই, শেয়ারের ভ্যালু থাকে, আমরা তাহলে সেটা কেন নিচ্ছি না। আসলে এই যে স্টক এক্সচেঞ্জে যে ভ্যালুয়েশনটা থাকে, শেয়ারের যে ভ্যালুটা থাকে, এটাকে আসলে খুব মানে বলা যাবে না খুব ভালো রিফ্লেক্ট করে শেয়ারটাকে, শেয়ারের ভ্যালুটাকে। সেই জন্য আমরা কি করি, আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারটা করে নিই, তারপরে আমাদের এই কাজগুলো হয় আর কি। আচ্ছা, এরপরে যেটা বলছে যে প্লেজার সিকিউরিটি অফ রেজিং লোনস, যদি তুমি শেয়ারটাকে বন্ধক রেখে লোন গ্রহণ করো, এই শেয়ারটাকে যদি মানে বন্ধকি হিসেবে ব্যবহার করো, প্লেজ হিসেবে ব্যবহার করো, তখন তো তোমার ভ্যালুয়েশনটা দরকার। কারণ তোমাকে তো লোনটা দিবে, বন্ধকি যে জিনিসটা আছে, প্লেজে যে বিষয়বস্তুটা আছে, তার ভ্যালুয়েশনের উপর, তার ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমাকে লোনটা দিচ্ছে। সুতরাং এই ধরনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমার শেয়ারটাকে ভ্যালু করতে হবে, ভ্যালুয়েশনের প্রয়োজন হবে। আচ্ছা, এছাড়া দেখো আর কি আছে, বলছে যে অ্যাকুরেটিং মেজরিটি অফ দ্য শেয়ার, যদি কোনো কোম্পানি
অন্য একটা কোম্পানির মেজরিটি অফ শেয়ারকে অ্যাকোয়ার করে, তখনও কিন্তু তার কি করতে হবে, শেয়ার ভ্যালুয়েশন প্রয়োজন হবে। এছাড়া কি বলছে, সার্ভাইভার অফ আ ডিজিজড পার্সন, কোনো পার্সন যদি মৃত্যুবরণ করে, কোনো শেয়ার হোল্ডার বা কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার যে সার্ভাইভার আছে, এখানে সাম শেয়ার অফ আ কোম্পানি মেড বাই উইল, হ্যাঁ, সে উইল করে গেছে, তাহলে তাকে যখন আমরা এই শেয়ার, তার যে প্রাপ্যটা এটা বুঝিয়ে দিব, তখনও কিন্তু আমাকে কি করতে হবে, শেয়ার ভ্যালুয়েশন করতে হবে। মে রিকোয়ার দ্য ভ্যালুয়েশন অফ শেয়ার সাচ শেয়ার উইচ আর নট কোটেড ইন দ্য স্টক এক্সচেঞ্জ ফর স্টেট ডিউটি পারপাস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা একটা দেখলাম সার্ভাইভার অফ আ ডিজিজ পার্সনের জন্য। এছাড়া কি বলেছে, আ স্কিম অফ ন্যাশনালাইজেশন, গভর্নমেন্ট যদি ন্যাশনালাইজেশন করতে চায়, ঠিক আছে, কোনো কোম্পানিকে গভর্নমেন্ট যদি চায় যে সে ন্যাশনালাইজ করবে, তখনও কিন্তু শেয়ার ভ্যালুয়েশন দরকার, কারণ তাকে একটা কম্পেনসেশন তো দিবে, তাই না? এই দেখো, শেয়ার অফ রিজনেবল কম্পেনসেশন টু দ্য হোল্ডার্স। তাহলে গভর্নমেন্ট যে এই কোম্পানিটাকে অধিগ্রহণ করবে, তাহলে তার জন্য যে হোল্ডার ছিল তাকে তো একটা কম্পেনসেশন দিতে হবে। তাহলে সেই কম্পেনসেশনের জন্য কি পরিমাণ কম্পেনসেশন দিবে সেটা জানার জন্য কি করতে হবে, তাকে শেয়ারের মূল্যটা জানতে হবে। ঠিক আছে, এই যে একটা কারণ। আরেকটা কি বলছে, যে পার্টনারশিপ ফার্ম যখন ডিসলভ হয়, ঠিক আছে, ওয়েন আ পার্টনারশিপ ফার্ম ইজ ডিসলভ, পার্টনারশিপ ফার্ম ডিসলভ হয়ে যাচ্ছে, তখন তো পার্টনারদের মাঝখানে তার শেয়ারগুলোকে, মানে শেয়ারের যে ভ্যালুয়েশন থাকে সে অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দিতে হয়। তাহলে বলছে যে এমন যদি হয়, অ্যান্ড দ্য ফার্ম ইজ হ্যাভিং সাম ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স, তাহলে ইট ইজ নেসেসারি টু ভ্যালু দোজ শেয়ার্স ফর প্রপার ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য পার্টনার্স। তাহলে পার্টনার্সদের মাঝখানে তুমি যদি প্রপার ডিস্ট্রিবিউশন করতে চাও, যদি কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে, তার জন্য তোমাকে কী করতে হবে, আগে শেয়ারের ভ্যালুয়েশনটা করতে হবে। তাহলে এই হলো, আমরা দেখে নিলাম যে আমরা যে শেয়ার ভ্যালুয়েশনটা শিখতে যাচ্ছি সেটা আসলে আমাদের কি কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে কখনো আমরা কি করছি, যে প্রফিটটাকে বেস করছি, কখনো ডিভিডেন্ডটাকে বেস করছি। তাহলে চলো আমরা আজকে পরে দেখে নিই হলো আমাদের ফ্যাক্টর ইফেক্টিং ভ্যালুয়েশন অফ শেয়ারস। ঠিক আছে, আমাদের কি কি ফ্যাক্টরগুলো, আমরা যখন ভ্যালুয়েশন অফ শেয়ারটা করি তখন আমাদের কি কি ফ্যাক্টরসগুলো এফেক্ট করে থাকে, প্রভাবিত করে থাকে, সেই বিষয়গুলো চলো আমরা একটু ছোট্ট করে একটু দেখে নিই। কি বলেছে, দ্য নেচার অফ দ্য কোম্পানিজ বিজনেস, কোম্পানির বিজনেসটা কীরকম। কারণ আমরা এখানে ভ্যালুয়েশন অফ শেয়ারের সময় দেখব যে আমাদের বিভিন্ন মেথড আছে, আমরা অনেক সময় প্রেফারেন্স শেয়ারকেও ভ্যালুয়েশনের একটা বিষয় আছে। তাহলে এই জিনিসগুলোকে কখন আমরা কোনটা কিভাবে ব্যবহার করবো, এটা কিন্তু নেচার অফ দ্য কোম্পানি বিজনেসের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তারপরে কি বলছে, পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড ডিক্লেয়ার টু দ্য শেয়ারস, এটাও একটা বিষয়, যে তোমার পার্সেন্টেজ তুমি কত ডিক্লেয়ার করছো আর কত তুমি রিটেন রেখে দিচ্ছ, এগুলো কিন্তু একটা প্রভাব বিস্তার করে শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে। কারণ আমাদের যে শেয়ার ভ্যালুয়েশনের যে মেথড, সেই মেথডে একটা মেথড কিন্তু আমাদের ডিভিডেন্ড ইল্ড মেথড, যেখানে আমরা ডিভিডেন্টের রেশিওটা ব্যবহার করে থাকি। তাহলে এটা কতটুকু আমরা ডিক্লেয়ার করলাম আর কতটুকু আমি রিটেন আর্নিংস করলাম, এটা তো অবশ্যই একটা ফ্যাক্টর। আচ্ছা, এছাড়া দেখো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ শেয়ারস, এটা একটা বিষয় আমার শেয়ার ভ্যালুয়েশনের। এখানে আমরা যখন ভ্যালুয়েশন করি, আমাদের যে অ্যাসেটের ভ্যালুয়েশনগুলো করছি সেগুলো তো মার্কেট প্রাইসে করছি, সুতরাং এই ভ্যালুয়েশনগুলো কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরেই ডিপেন্ড করছে শেয়ার। আচ্ছা, দ্য ইনকাম বিল্ডিং ক্যাপাসিটি অফ দ্য কোম্পানি, তাহলে যে ইনকাম বিল্ডিং ক্যাপাসিটি, কোম্পানির যে ইনকাম বিল্ডিং ক্যাপাসিটি, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের ভ্যালুয়েশন অফ শেয়ার হবে, কত হবে, মানে একটি কোম্পানি কতটুকু ইনকাম বিল্ড করতে পারছে, তার সামর্থ্য কতটুকু। আর জেনারেল ইকোনমিক কন্ডিশন, যেমন কি বলেছে, অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল, পসিবিলিটি নিউ কম্পিটিশন, এই জিনিসগুলো কিন্তু আমাদের শেয়ার ভ্যালুয়েশনে মানে এফেক্ট করছে, প্রভাবিত করছে। ফিনান্সিয়াল, পলিটিক্যাল অ্যান্ড আদার ফ্যাক্টরস এফেক্টিং দ্য বিজনেস। ঠিক আছে, ফিনান্সিয়াল বা পলিটিক্যাল এবং আদার যে ফ্যাক্টরসগুলো আছে, এগুলো তো অবশ্যই যেগুলো বিজনেসকে এফেক্ট করে, সেটা শেয়ার ভ্যালুয়েশনে এফেক্ট করবে। আর আমাদের লাস্ট যেটা আছে সেটা হলো দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ইজ নো ফ্রি মার্কেট ফর আনকোটেড শেয়ারস। তাহলে এটা আমাদের দেখতে হবে যে ফ্যাক্টগুলো, যে কোনো আনকোটেড শেয়ারের জন্য ফ্রি মার্কেট নাই, এই ধরনের বিষয়গুলো আমাদের এই ভ্যালুয়েশন অফ শেয়ারের ক্ষেত্রে খুব প্রভাব বিস্তার করছে। তাহলে আমরা প্রথমেই দেখে নিলাম যে আমরা শেয়ার যে ভ্যালুয়েশন করলাম সেটা কেন আমরা করছি, আমাদের কি কাজে লাগবে। এরপরে আমরা কিছু ফ্যাক্টরসগুলো দেখে নিলাম, যে ফ্যাক্টরসগুলো আমাদের
শেয়ার ভ্যালুয়েশনের সময় বেশ একটা প্রভাব বিস্তার করে থাকে। এই দুটো জিনিস আমরা ইনফ্লুয়েন্স করে থাকি বা এফেক্ট করে থাকে। আচ্ছা, এরপরে আসো আমরা দেখি একটু মেথডস অফ ভ্যালুয়েশন। ঠিক আছে, আমাদের মেথডসগুলো কি, আমরা কি কি মেথডস ব্যবহার করে থাকি। আমরা শেয়ার গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখেছি যে 5টা মেথড আমরা ইউজ করেছি। আমাদের এখানেও শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রেও আমাদের কিছু মেথড আছে। কি মেথড ব্যবহার করব সেটা আসলে ডিপেন্ড করছে যে আমি আমার কি কাজে, কি উদ্দেশ্যে, কি পারপাসে আমি শেয়ার ভ্যালুয়েশনটা করছি, সেটা একটা রিজন, কি কারণে নিড ফর শেয়ার ভ্যালুয়েশন, তারপর বেসিস করে আমরা সাধারণত এই মেথডগুলো ব্যবহার করি। এছাড়া আমাদের ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলো একটা কারণ আমাদের এই মেথডস ব্যবহারের ক্ষেত্রে। ইনফরমেশন অ্যাভেলেবিলিটি এগুলো একটা ব্যাপার। আচ্ছা, there are two widely applied method for the valuation of share. দুটো মেথডের কথা আমরা এখানে পড়বো। একটা হলো অ্যাসেট ব্যাকিং মেথড, অ্যাসেট ব্যাকিং মেথড অথবা এটাকে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডও বলি। ঠিক আছে, তাহলে দুটো মেথডের মধ্যে একটা হলো অ্যাসেট ব্যাকিং মেথড আর একটা হলো ইন্ট্রিনসিক ভ্যালু মেথড। আরেকটা আমাদের আছে হলো ইল্ড মেথড, দ্য ইল্ড ভ্যালুয়েশন মেথড অর মার্কেট ভ্যালু মেথড। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারের জন্য দুটো মেথড ব্যবহার করে থাকি। এই মেথডসগুলো হলো কি, একটা হলো আমাদের অ্যাসেট ব্যাকিং মেথড, এটাকে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডও বলে থাকি, আর একটাকে আমরা ইল্ড ভ্যালুয়েশন মেথডও বলি। ইল্ডের মাধ্যমে ভ্যালুয়েশন করা, এটা হতে পারে ডিভিডেন্ড ইল্ড অথবা আর্নিং ইল্ড, দুটোর মাধ্যমে আমরা করতে পারি। তাহলে এটাকে মার্কেট ভ্যালু মেথডও বলে। তাহলে এই ডিভিডেন্ড ইল্ড, এই ইল্ড ভ্যালুয়েশনের মেথডের মধ্যে আবার দুটো আমরা পাবো, একটা হলো কি আমরা আর্নিং ইল্ড আর একটা হলো ডিভিডেন্ড ইল্ড। ঠিক আছে, কারণ এই ইল্ড মানে তো উৎপাদনশীলতা বা ইনকাম আমরা বলি, রেট অফ রিটার্ন বলি। তাহলে এই রেট অফ আর্নিংসটা ডিপেন্ড করে ডিভিডেন্ড কত দিচ্ছিস তার উপর ডিপেন্ড হতে পারে, অথবা আমাদের আর্নিংসের উপরও ডিপেন্ড হতে পারে। এটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করছি। আচ্ছা, এরপর আছে অ্যাসেট ব্যাকিং মেথড আর ইন্ট্রিনসিক ভ্যালু মেথড সম্পর্কে আসো আমরা একটু জেনে নিই। আমাদের এখানে দেখো অ্যাসেট ব্যাকিং আমরা কি করছি, আমরা জাস্ট আমরা ভ্যালু ইজ দ্য সিম্পলি দ্য নেট অ্যাসেট অফ অর ইকুইটি, ঠিক আছে, ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ শেয়ার। মানে এখানে অ্যাসেট ব্যাকিং মেথডে তুমি জাস্ট কি করবে, নেট অ্যাসেটটাকে ভ্যালুয়েশন করবে অথবা ইকুইটিটাকে ভ্যালুয়েশন করবে, তাকে তুমি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করে তোমার কি হবে, শেয়ারের ভ্যালুয়েশন চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে যে ভ্যালু অফ আ শেয়ার ইজ ফার্স্ট ডিটারমাইন্ড বাই দ্য অ্যাসার্টিং দ্য ভ্যালু অফ নেট অ্যাসেট। তোমাকে প্রথমে ভ্যালু অফ নেট অ্যাসেটটাকে ডিটারমাইন করতে হবে, তারপরে তুমি করবা কি দেন ডিভাইডেড দেম বাই দ্য নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করবে। তাহলে এখন প্রথম তাহলে কাজটা কি, এস্টিমেট দ্য ওর্থ অফ দ্য নেট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। ঠিক আছে, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, কারণ তুমি নেট অ্যাসেটটা পাচ্ছ কীভাবে, নেট অ্যাসেটটা পাচ্ছ অ্যাসেটস মাইনাস লাইবিলিটি থেকে, নেট অ্যাসেট পাচ্ছ আউটসাইড লাইবিলিটিস থেকে। তাহলে তোমাকে ফার্স্টে কী করতে হবে, তোমাকে ফার্স্টে এই অ্যাসেটগুলোর ওর্থ এবং লাইবিলিটিসগুলোর ওর্থ মানে মূল্যমান কত, এই জিনিসগুলোকে তোমাকে আগে এস্টিমেট করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, আমরা যখন এই যে নেট অ্যাসেটটাকে আমরা যখন অ্যাসেটটাকে এস্টিমেট করছি, তখন কিন্তু আমাদের ভ্যালু অফ গুডউইল, ঠিক আছে, এটাকেও আমার ভ্যালুয়েশনের প্রয়োজন হবে। দেখো এখানে কি বলেছে, ইন অ্যাসেটিং দ্য অ্যামাউন্ট অফ নেট অ্যাসেট দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভ্যালু অফ এনি কন্টিনজেন্ট অ্যাসেট। গুডউইলের মতোই সম্ভাব্য অন্য যে কোনো অ্যাসেট যদি থাকে, কন্টিনজেন্ট অ্যাসেট শুড অলসো বি টেকেন ইনটু কনসিডারেশন। ঠিক আছে, তাহলে সেই জন্য আমি প্রথমেই তোমাদের বললাম যে আমাদের ভ্যালুয়েশন অফ শেয়ার করতে গেলে আমরা যে ভ্যালুয়েশন অফ গুডউইলটা শিখেছি, সেই গুডউইল ভ্যালুয়েশন কিন্তু প্রয়োজন হয়। কারণ যেহেতু আমরা এই যে অ্যাসেট ব্যাকিং মেথডে আমরা অ্যাসেটের উপর বেসিস করেই আমাদের শেয়ার ভ্যালুয়েশনটা করছি, জাস্ট নেট অ্যাসেটকে আমরা ডিভাইডেড বাই করছি হলো নাম্বার অফ শেয়ার্স দিয়ে, তাহলে আমাদের পার শেয়ারের প্রাইসিংটা বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে অ্যাসেটটা, তাহলে তোমাকে তো অ্যাসেট যা যা আছে সবই তোমাকে কনসিডারেশন আসতে হবে। তাহলে এখানে গুডউইল একটা কন্টিনজেন্ট অ্যাসেট, গুডউইলের মধ্যে আরও যা যা কন্টিনজেন্ট অ্যাসেট থাকবে সেগুলোকে কনসিডারেশনের মধ্যে আনতে হবে। তাহলে এখানে আপাতত আমরা গুডউইল সম্পর্কে শিখেছি, তাহলে আমরা দেখবো যে আমরা গুডউইলটাকে আগে ভ্যালুয়েশন করে নিয়ে তারপরে আমরা শেয়ার ভ্যালুয়েশনে আসছি। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, ফ্রম দ্য অ্যাগ্রিগেট ভ্যালু অফ দ্য অ্যাসেট অল দ্য এক্সটার্নাল লাইবিলিটিস মানে হলো এক্সটার্নাল লাইবিলিটিস ডিডাক্ট করতে হবে। আমরা এই যে এখানে এই পয়েন্টটাতে আমরা বলেছি যে আমরা অ্যাসেটগুলোকে আগে এস্টিমেট করব, এটার মধ্যে অবশ্যই কনসিডারেবল হবে কন্টিনজেন্ট অ্যাসেটগুলো। এবং যখনই আমরা অ্যাসেটগুলোকে
করে ফেললাম, অ্যাগ্রিগেট করে ফেললাম, সেখান থেকে আমরা লেস করব হলো এক্সটার্নাল লায়াবিলিটিসগুলো। তাহলে এক্সটার্নাল লায়াবিলিটিসগুলোকে লেস করলে আমাদের আউটসাইড মানে আউটসাইড যে লায়াবিলিটিসগুলো আমরা চিনি, তারপরে কিন্তু আমরা নেট অ্যাসেটের ফিগারটা পাবো, ঠিক আছে, টু অ্যারাইভ দ্য নেট অ্যাসেট ফিগার। দ্য এক্সটার্নাল লায়াবিলিটিসের মধ্যে কি কি আছে দেখো, স্যান্ডি ক্রেডিটর্স হতে পারে, বিলস পেয়েবল হতে পারে, লোন হতে পারে, ডিবেঞ্চার হতে পারে। তবে ডিবেঞ্চারের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে নিব যে ডিবেঞ্চারগুলো আসলে কি পারপাসে আমরা ইউজ করছি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অ্যাসেট ব্যাকিং মেথড। আসো আমরা কি করি, আমরা অ্যাসেট ব্যাকিং মেথডের জন্য কিছু পয়েন্ট এখানে বলেছে, দ্য ফলোইং পয়েন্টস আর ইম্পর্টেন্ট অ্যান্ড শুড বি বর্ন ইন দ্য মাইন্ড অফ দ্য এস্টিমেটিং দ্য নেট অ্যাসেট। তাহলে যখন আমরা নেট অ্যাসেটটাকে এস্টিমেট করতে যাব, আমাদের এই পয়েন্টগুলোকে কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোকে আমাদের মনে রাখতে হবে। আমরা একটু পয়েন্টগুলো দেখে তারপরে আমরা একটু ফর্মুলাটা দেখে নেব যে কীভাবে আমরা করি। তাহলে দেখো আমরা কি করছি, যে আমাদের এখানে the fixed asset of the company should be revalued at their net realizable value. তুমি যে ফিক্সড অ্যাসেটগুলো নিচ্ছ, তোমার অ্যাসেট ক্যালকুলেশনের সময় ফিক্সড অ্যাসেটগুলোকে অবশ্যই তার নেট রিয়েলাইজেবল ভ্যালুতে তোমাকে মানে কনসিডার করতে হবে, ভ্যালুয়েশন করতে হবে, ঠিক আছে। নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে তো আমরা জানি মার্কেট ভ্যালু, যদি ডেপ্রিসিয়েশন থাকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, মোট কথা সেখান থেকে কতটুকু রিয়েলাইজ করা যাবে সেই ভ্যালুটাকে কনসিডার করতে হবে। আচ্ছা, এরপরে বলেছে মানে বুক ভ্যালু না, এখানে একদম বুক ভ্যালুটা আমরা কনসিডার করবো না, এই মুহূর্তে আমরা যেটা নিয়ে রিয়েলাইজ করতে পারবো সেটাকে আমরা কনসিডার করবো। আর ইনভেন্টরিও অবশ্যই আমরা কি করছি, আমরা মার্কেট প্রাইসে ইনভেন্টরিটাকে ক্যালকুলেশন করব, ঠিক আছে, ইনভেন্টরি। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখো কি বলেছে, ইনভেস্টমেন্ট তো অ্যাজ এ অ্যাসেট, এটাকে আমরা কারেন্ট মার্কেট প্রাইসে ক্যালকুলেশন করব। তবে যদি অনেক বেশি ফল হয়ে যায়, মানে হঠাৎ করে ইনভেস্টমেন্ট যেটা করেছি সেই ইনভেস্টমেন্টটা প্রাইসটা ফল করেছে, কিন্তু এটা টেম্পোরারি, তো আমরা যদি বলতে পারি যে এটা টেম্পোরারি, তাহলে এটা কিন্তু আমরা কস্ট প্রাইস এটা ক্যালকুলেশন করতে পারবো। দেখো এখানে বলেছে ইনভেস্টমেন্ট শুড অলসো বি টেকেন অ্যাট কারেন্ট মার্কেট প্রাইস, দিস ক্যান বি টেকেন অ্যাট কস্ট ইফ দ্য ফল ইন দ্য মার্কেট ভ্যালু ইজ বিলিভেবল টু বি টেম্পোরারি, ঠিক আছে। এমন যদি হয় যে যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে সেই ইনভেস্টমেন্টটা টেম্পোরারি, মানে যে ফলটা হয়েছে প্রাইসে সেই ফলটা টেম্পোরারি হয়েছে, এটা আবার হয়তো আপগ্রেড হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা কস্ট প্রাইসটাকে নিয়ে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এরপরে কি বলেছে, যে আদার কারেন্ট অ্যাসেট লাইক বিলস রিসিভেবল অর সান্ডি ডেটর্স শুড বি ভ্যালুড অ্যাট দেয়ার এক্সপেক্টেড নেট রিয়েলাইজেবল ভ্যালু। তাহলে এখানে আদার যে কারেন্ট অ্যাসেটগুলো, ফিক্সড অ্যাসেট সম্পর্কে আমরা উপরে পড়ে নিয়েছি, আর কারেন্ট অ্যাসেট সম্পর্কে বলছে যেমন সান্ডি ডেটর্স আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এগুলোকে এটা আমরা নেট রিয়েলাইজেবল ভ্যালু। নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে হলো কোনো প্রভিশনস যদি থাকে, ব্যাড ডেট প্রভিশনস যদি থাকে, সেগুলোকে আমরা বাদ দিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো অল ফিকটিশিয়াস অ্যাসেটস অ্যাপিয়ারিং ইন দ্য ব্যালেন্স শিট আর টু বি এলিমিনেটেড, ঠিক আছে, এটা একটা বিষয় আমাদের। আচ্ছা, তাহলে আমাদের কোনো ফিকটিশিয়াস অ্যাসেট যদি থাকে, অলিক কোনো সম্পত্তি যদি থাকে, প্রিলিমিনারি এক্সপেন্স এই ধরনের যদি কোনো অলিক সম্পত্তি থাকে, ফিকটিশিয়াস অ্যাসেট ব্যালেন্স শিটে থাকে, সেটা আমাদেরকে এলিমিনেট করে নিতে হবে। আচ্ছা, এছাড়া কি বলছে, গুডউইল মে বি ভ্যালুড অন দ্য বেসিস অফ সুপার প্রফিট, এটা সুপার প্রফিট হতে পারে, অন্য সিস্টেম হতে পারে, এটা ভ্যালুয়েশন যেটা বেশি ব্যবহৃত হয় সেটার কথা বলা হচ্ছে। অল আনরেকর্ডেড অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আর টু বি টেকেন ইনটু কনসিডারেশন। যদি এরকম হয় যে কোনো এমন কোনো অ্যাসেট বা লাইবিলিটিস রেকর্ডেড হয়নি, এরকম যদি হয়, তাহলে সেটাকেও তুমি কিন্তু কনসিডারেশনের মধ্যে আনবে যখন শেয়ার ভ্যালুয়েশন করতে হবে অ্যাসেটে। আচ্ছা, এখন কি বলছে, যে নেট অ্যাসেট অফ দ্য কোম্পানি অ্যাজ অ্যাসার্টেন অ্যাবাভ will be the basis of valuation of share and would be apportioned in the following manner. তাহলে যে নেট অ্যাসেটটাকে আমরা বের করলাম, এই যে উপরে যে আগের যে নিয়মটাতে আমরা বের করলাম, সেটাকে আমরা যখন আমরা অ্যাপোর্শন করবো, মানে প্রপোর্শনালি ভাগ করব, তখন আমাদের একটা কিছু ম্যানারের কথা, এখানে কিছু নিয়মের কথা বলা হয়েছে। যেমন বলছে দেখো, যে ইফ দ্য প্রেফারেন্স শেয়ার আর প্রায়োরিটি টু ডিভিডেন্ড, প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকচুয়ালি প্রায়োরিটি থাকে সাধারণত ডিভিডেন্ডের ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য ক্যাপিটাল অন দ্য উইন্ডিং আপ। তাহলে উইন্ডিং আপের সময় তার ক্যাপিটালটাও আগে প্রদান করতে হবে, এটা তো প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের স্বাভাবিক একটা অধিকারই থাকে সেক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে কি বলেছে, দে উইল বি ভ্যালুড অ্যাট পার ইফ দে এক্সপেক্ট দ্য সেম রেট অফ ডিভিডেন্ড অ্যাজ স্পেসিফাইড ইন দ্য শেয়ার। তাহলে তোমার প্রেফারেন্স শেয়ার হোল্ডারে কি দেখেছি আমরা, যে একটা
পার্সেন্টেজ দেওয়া থাকে, তাই না, একটা পার্সেন্টেজ উল্লেখ করা থাকে। যদি এমন হয় যে সেই পার্সেন্টেজেই তাকে ডিভিডেন্ড প্রদান করা হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এই যে প্রেফারেন্স শেয়ারটাকে যে ভ্যালুয়েশনটা করব, সেটা তার পাওয়ার ভ্যালুতেই ভ্যালুয়েশনটা করব। কিন্তু যদি এমন হয় যে আমাদের যদি রিকোয়ার্ড রিটার্ন থেকে একটু বেশি হয়, দেখো বলা আছে ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ মোর দ্যান দ্য স্পেসিফাইড রেট, যে স্পেসিফাইড রেটটা আছে তার থেকে বেশি হারে দেওয়া হচ্ছে, এমন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু they are to be valued above par to cover the both capital and value। তাহলে পার ভ্যালু থেকে একটু বেশি তাদেরকে ভ্যালুয়েশন করতে হবে, যাতে করে এখানে ডিভিডেন্ড এবং ভ্যালুয়েশন অফ মানে তার ক্যাপিটাল দুটোই তার ভ্যালুয়েশনের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বললাম, এখানে বলা হয়েছে যে প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ডে সাধারণত আমরা কি হয়, যে আমরা ডিভিডেন্ডের ক্ষেত্রে একটা প্রায়োরিটি দিয়ে থাকি, অথবা উইনিং আপের সময় আমরা যখন ক্যাপিটাল মানে রিটার্নের প্রশ্ন আসে, তখন আমরা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে সাধারণত কি করে থাকি, আমরা প্রেফারেন্স দিয়ে থাকি। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি প্রেফারেন্স শেয়ার হোল্ডার তার যে রিকোয়ার্ড যে স্টেটের যে রেটটা বলা থাকে, যে প্রেফারেন্স শেয়ার 9% বা 3%, 8%, 10% প্রেফারেন্স এভাবে লেখা থাকে, তাহলে যদি সেই রেটে ডিভিডেন্ড দেওয়া হয়, তাহলে আমরা প্রেফারেন্স শেয়ারকে যখন ভ্যালুয়েশন করবো তখন পার ভ্যালুতে ভ্যালুয়েশন করবো। আর যখন আমরা যদি মনে করি না তার থেকে একটু বেশি দিতে হবে, তাহলে আমরা কি করব, তখন আমরা এই মানে স্টেটেড যে রেটটা আছে সেই রেট থেকে রিকোয়ার্ড রিটার্নটা একটু বেশি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এভাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে ভ্যালুয়েশন করব, যাতে করে তার মানে পার ভ্যালু থেকে একটু বেশি ভ্যালুয়েশন করতে হবে, যাতে করে তার ক্যাপিটাল এবং ডিভিডেন্ডটা কভার হয়ে যায়। ঠিক আছে, এটা কেন আমরা এই পয়েন্টটা লিখলাম, কারণ হলো আমরা যে নেট অ্যাসেটটাকে বের করেছি, সেই নেট অ্যাসেট থেকে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে দাবিটা আছে সেটা বাদ দিয়ে বাকিটাকে আমরা ধরবো হলো ইকুইটি শেয়ার ক্যাপিটালদের জন্য। ঠিক আছে, তাহলে এই কথাটা এখানে বলা আছে, আফটার ডিডাক্টিং দ্য ভ্যালু অফ দ্য প্রেফারেন্স শেয়ার অ্যাজ ক্যালকুলেটেড অ্যাবাভ, এই নিয়মে তুমি যখন ক্যালকুলেটেড করছো, তাহলে ফ্রম দ্য নেট অ্যাসেট দ্য ব্যালেন্স উইল বি ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ইকুইটি শেয়ারস, দ্য রেজাল্টেন্ট ফিগার উইল বি দ্য ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার। তাহলে কি হলো, যে আমরা আগে নেট অ্যাসেট বের করলাম, ঠিক আছে, নেট অ্যাসেটটা বের করে আমরা অ্যাসেটকে আগে এস্টিমেটিং করলাম, তারপরে আমরা লায়াবিলিটিকে আগে তারপরে এস্টিমেটেড করলাম, তাহলে অ্যাসেট থেকে লায়াবিলিটি, আউটসাইড লায়াবিলিটিস বা এক্সটার্নাল লায়াবিলিটিসগুলোকে মাইনাস করে আমরা পেয়ে গেলাম হলো নেট অ্যাসেট। তাহলে নেট অ্যাসেটকে আমরা যখন বের করছি, লায়াবিলিটিস আমরা যখন বের করছি, তখন আমরা পয়েন্টস আর টু বি রিমেম্বার আমরা দেখেছি যে কী কী জিনিস আমরা মাথায় রাখবো, সেই জিনিসগুলো আমরা দেখে নিয়েছি। তারপরে এখানে এই স্লাইডটাতে বলা হয়েছে তুমি যখন নেট অ্যাসেটটাকে পেয়ে গেলে, তখন তুমি আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে দাবিটা, নেট অ্যাসেটের যে অংশটুকু প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের জন্য তোমাকে রেখে দিতে হবে, সেটাকে বাদ দিয়ে বাকিটা তোমার ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য অ্যাভেলেবল ধরতে হবে। তাহলে সেই অংশটুকে তোমার নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ডিভাইডেড করলেই তোমার শেয়ার ভ্যালুয়েশন আসবে। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে অংশটুকু তুমি রেখে দিবে, সেটা রাখার জন্য কি হবে, যদি এমন হয় যে তার যে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে স্টেটেড রেটটা আছে, যে রেটে তাদেরকে ডিভিডেন্ড দেওয়া হবে এরকম প্রেফারেন্স শেয়ারে উল্লেখ আছে, যদি সেই রেটে দেওয়া হয়, তাহলে পার ভ্যালু মানে প্রেফারেন্স শেয়ারের যে ভ্যালুটা আছে 100 টাকা 120 টাকা যে ভ্যালুয়েশন হোক, ফেস ভ্যালুটা আছে, সেই ভ্যালুর সাথে তুমি নাম্বার অফ প্রেফারেন্স শেয়ার মাল্টিপ্লাই করে সেটাকে তুমি নেট অ্যাসেট থেকে বাদ দিয়ে দিলে। কিন্তু এমন যদি হয় যে না, স্টেটের যে রেটটা আছে তার থেকে একটু বেশি রেটে রিকোয়ার্ড রিটার্নটা একটু বেশি হারে দিতে হবে, এভাবেই তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার কী করতে হবে, পার ভ্যালু থেকে একটু বেশি ভ্যালুয়েশনটা করে বাদ দিতে হবে, যাতে করে তার ক্যাপিটাল অ্যামাউন্ট আর হলো ডিভিডেন্টের অ্যামাউন্টটা কভার হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রেফারেন্স ডিভিডেন্ড কতটুকু, নেট অ্যাসেটের কতটুকু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা দাবি করে, সেটাকে বাদ দিয়ে বাকিটা তুমি কি করবে, শেয়ার হোল্ডার নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করলেই তোমাকে নাম্বার শেয়ারস ভ্যালুয়েশনটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যাসেট ব্যাকিং মেথড ইজ জেনারেলি অ্যাপ্লাইড আন্ডার দ্য ফলোয়িং সার্কামস্টেন্সেস। তাহলে এই যে আমরা অ্যাসেট ব্যাকিং মেথডটা পড়লাম, তাহলে দেখো কিছু কিছু ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার হয়ে থাকে, ক্ষেত্রগুলোকে আমরা একটু দেখি। ফর ফর্মুলেটিং স্কিমস অফ অ্যামালগামেশন, তাহলে অ্যামালগামেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে অ্যাসেট ব্যাকিং মেথড আমরা ব্যবহার করি। এছাড়া কি আছে দেখো, অ্যাকোয়ারিং মেজরিটি অফ দ্য শেয়ার অ্যান্ড কন্ট্রোলিং দ্য কোম্পানি। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, অ্যাসেট ব্যাকিং মেথড ব্যবহার করি।
when there is লিকুইডেশনের ক্ষেত্রে আমরা অ্যাসেট ব্যাকিং মেথড ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আমরা নিড ফর ভ্যালুয়েশন আমরা দেখেছি, নিড ফর শেয়ার ভ্যালুয়েশন, সেখানে অনেকগুলো ক্ষেত্র দেখেছি কখন কখন আমরা ভ্যালুয়েশন আমরা করে থাকি, শেয়ার ভ্যালুয়েশন। তাহলে এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাসেট ব্যাকিং মেথড, সেখান থেকে দেখো কিছু কিছু জিনিস এখানে উল্লেখ করা হয়েছে ঠিক কখন আমরা এই অ্যাসেট ব্যাকিং মেথডটা বা ইন্ট্রিনসিক ভ্যালু মেথডটা আমরা বের করে থাকি। আচ্ছা, এরপরে আসো ইল্ড ভ্যালুয়েশন মেথড। তাহলে এখানে আমাদের অ্যাসেট ব্যাকিং মেথডের এটা কি হলো, বিষয়টা কি হলো, আমরা নেট অ্যাসেট বের করব, সেখান থেকে যদি প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের কোনো দাবি থাকে সেটাকে বাদ দিয়ে বাকিটাকে আমরা ধরে নিব অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার। তাহলে নেট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডারকে আমরা ডিভাইডেড বাই করবো নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এরপরে আমাদের ইল্ড মেথড দেখো, ইল্ড ভ্যালুয়েশন মেথড আর মার্কেট ভ্যালু মেথড। দেখো ইল্ড ভ্যালুয়েশন মেথডে কি আমরা অলরেডি দেখেছি, এটা দুটো মেথড আছে এর মধ্যে, একটা আর্নিং ইল্ড, একটা ডিভিডেন্ড ইল্ড। এটা যেটা হয় দেখো, আমাদের শেয়ার হোল্ডার অনেক সময় ডিভিডেন্ডের উপরেই তারা চিন্তা করে যে কত টাকা ডিভিডেন্ড পেলাম, কিন্তু যেটা হয় আমরা যা প্রফিট হয় সব কিন্তু আমরা ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করি না। সাধারণত কোম্পানিগুলো কেন ডিক্লেয়ার করছে না, তুমি যদি একটা কোম্পানির যা আর্নিংস হচ্ছে সব যদি ডিভিডেন্ড হিসেবে ডিক্লেয়ার করে দাও, তাহলে এটা ফার্দার এক্সপ্যানশনের সম্ভাবনা কিন্তু কমে যায়, এবং ফার্দার এক্সপ্যানশনের সম্ভাবনা কমে গেলে ফার্দার তোমার যে ডিভিডেন্ডের গ্রোথটা আসবে সেই গ্রোথটাও কিন্তু সম্ভাবনা কমে যায়। তাহলে সেই কারণে এবং কোম্পানি একটা বলাই আছে, একটা স্পেসিফাইড নিয়ম দেওয়াই আছে যে তুমি কতটুকু রিটেন আর্নিংস হিসেবে রাখবে। তাহলে এই কারণে যেটা হয় যে কোনো শেয়ার হোল্ডার মনে করে যে না, একদম প্রফিট আর্নিংস যেটা হচ্ছে তার উপরে বেসিস করে, আর্নিংসের উপর বেসিস করে সেটা ভ্যালুয়েশন হওয়া উচিত। আবার কেউ কেউ মনে করছে না, ডিভিডেন্ড যা ডিক্লেয়ার হচ্ছে তার উপরে বেসিস করে ভ্যালুয়েশন হলে ভালো। তাহলে এই জন্য আমরা দেখবো যে দুটো মেথড ইল্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আছে। আচ্ছা, এখন ইল্ড মানে কি? দেখো, ইল্ড মানে তো রেট অফ রিটার্ন, ইল্ড মানে উৎপাদনশীলতা, ইল্ড মানে হলো যা রিটার্ন আমি পাচ্ছি। তবে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো ক্যাশের সাথে আমাদের একটু রিলেটেড। বলেছে কি, রিলেটিং ক্যাশ ইনভেস্ট টু invest in to cash received, investment into cash received, cash investment in to cash received, মানে কতটুকু ক্যাশ ইনভেস্টমেন্ট করা হলো আর কতটুকু ক্যাশ আমরা ইন রিটার্ন পেলাম। হ্যাঁ, ক্যাশ ইনভেস্টমেন্ট কতটুকু করা হয়েছে আর আমাদের ক্যাশ রিটার্ন আমরা কতটুকু পেলাম, ঠিক আছে, ক্যাশ রিসিভড কতটুকু পেলাম অর এক্সপেক্টেড টু বি রিসিভড। তাহলে এই কম্প্যারিজন থেকে কিন্তু আমরা সরাসরি প্রফিট কিন্তু বলা হচ্ছে, মানে ক্যাশ ফ্লোর কথা বলা হচ্ছে, তার উপরে বেসিস করে আমরা ইল্ডটাকে ক্যালকুলেশন করে থাকি। আচ্ছা, তাহলে এখানে ইল্ড মেবি কি হতে পারে, আর্নিং ইল্ড মেবি ডিভিডেন্ড ইল্ড, দুই রকম হতে পারে। তাহলে আর্নিং ইল্ডটা আমরা দেখি। আর্নিং ইল্ডে দেখো আমাদের কি বলছে, ভ্যালু অফ শেয়ার। আর্নিং ইল্ড আমরা কিভাবে বের করে থাকি, আমাদের নিয়মটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ আর্নিংস ERE ডিভাইডেড বাই হলো নর্মাল রেট অফ রিটার্ন, ঠিক আছে, আর ইনটু আমরা করছি ফেস ভ্যালু অফ শেয়ার। এটা দিয়ে আমরা কি করছি, ভ্যালু অফ পার শেয়ার বের করছি আর্নিং মেথড। তাহলে কি আমরা করলাম, এক্সপেক্টেড রেট অফ আর্নিংস ডিভাইডেড বাই হলো নর্মাল রেট অফ রিটার্ন ইনটু হলো ফেস ভ্যালু অফ শেয়ারস, এভাবে আমরা বের করে নিচ্ছি। আর এক্সপেক্টেড রেট অফ আর্নিংস মানে কি, দেখো, এক্সপেক্টেড রেট অফ আর্নিংস মানে হলো প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই হলো পেইড আপ ভ্যালু অফ শেয়ারস, ঠিক আছে, প্রফিট আফটার ট্যাক্স এবং পেইড আপ ভ্যালু অফ শেয়ারস। এটা দিয়ে আমরা কি করছি, ইনটু করছি 100। তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ আর্নিংসটা বের করে নিব আমরা প্রফিট আফটার ট্যাক্স। যেটা আমরা বলেছিলাম যে সরাসরি এখানে ডিভিডেন্ড কত ডিক্লেয়ার হচ্ছে তার উপরে না, আমরা প্রফিট কতটুকু তার উপরে আমরা মানে আমাদের পেইড আপ ভ্যালু অফ শেয়ার কতটুকু আমরা ক্যাপিটাল এমপ্লয়েড করতে পেরেছি, মানে কতটুকু আমাদের শেয়ার ভ্যালু আছে বা ইনভেস্টমেন্ট আছে, তার ভিতর থেকে আমরা কতটুকু প্রফিট পেয়েছি আফটার ট্যাক্স, ঠিক আছে, সেটা দিয়ে আমরা এক্সপেক্টেড রেট অফ আর্নিংস বের করবো। এক্সপেক্টেড রেট অফ আর্নিংসকে আমরা ডিভাইডেড বাই করবো নর্মাল রেট অফ রিটার্ন আর ইনটু হলো ফেস ভ্যালু অফ শেয়ারস। আচ্ছা, আর ডিভিডেন্ড ইল্ড মেথডে দেখো, ডিভিডেন্ড ইল্ড মেথডে আমরা কি করি, ডিভিডেন্ড ইল্ড মেথডে ভ্যালু পার শেয়ার বের করছি আমরা এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, একেবারে সরাসরি ডিভিডেন্ডে যে রেটটা থাকে সেই রেটটা আমরা ব্যবহার করছি ইনটু পেইড আপ ভ্যালু অফ শেয়ারস ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে আমাদের দুটো কিন্তু একদম একই রকম। আমাদের এটা ছিল এক্সপেক্টেড রেট অফ আর্নিংস ইনটু ফেস ভ্যালু অফ শেয়ারস, আর এটা নর্মাল রেট অফ রিটার্ন।
আর এখানে আমাদের দুটো জায়গায় চেঞ্জ, একটা হলো এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, এখানে আর্নিংস না কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন সেম আছে। আর ওখানে আমাদের ছিল ফেস ভ্যালু অফ শেয়ার, এটা ছিল পেড আপ ভ্যালু অফ শেয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, দ্য ফলোইং ম্যাটার্স মাস্ট বি টেকেন ইনটু কনসিডারেশন while মেকিং an estimate of the expected future profit available for equity share dividend। তাহলে আমি যে এক্সপেক্টেড ফিউচার প্রফিট আমি যখন ক্যালকুলেশন করব তখন আমাদের জন্য কিছু পয়েন্টের কথা বলা হয়েছে। আসো আমরা এটা দেখে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অঙ্ক শুরু করে ফেলবো। অঙ্ক করলে আসলে আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব তখন আমাদের বিষয়গুলো কিন্তু অনেক আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি বলে দেখো যে অ্যাভারেজ পাস্ট প্রফিট অফ দ্য কোম্পানি রিকোয়ার অ্যান অ্যাডজাস্টমেন্ট ইফ নেসেসারি। তাহলে আমরা এর আগে ভ্যালুয়েশন অফ শেয়ার দু একটা অঙ্ক যেটা করেছি আমরা দেখেছি যে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, তাহলে এখানে যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় সেটা আমরা করব। শুড এনি স্পেশাল ফ্যাক্টরস কজ দ্য ফিউচার প্রফিট টু ডিফার ফ্রম দ্য পাস্ট। ঠিক আছে, তাহলে এগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডিকুয়েট প্রভিশন শুড বি মেড ফর ডেপ্রিসিয়েশন, ট্যাক্সেশন অ্যান্ড আদার লায়াবিলিটিস। তাহলে তোমাকে এই প্রভিশনগুলো অবশ্যই মেনটেন করতে হবে, রাখতে হবে। দ্য অ্যামাউন্ট অফ প্রফিট টু বি সেট অ্যাসাইড ফর প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। তাহলে আমাদের যে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড জন্য যেই টাকাটা লাগবে সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিব প্রফিট বের করার সময়। ঠিক আছে, আচ্ছা, কারণ আমরা এখানে বের করছি তো আসলে ইকুইটি শেয়ারের জন্য, সেই কারণে আমরা প্রেফারেন্স ডিভিডেন্ডটা বাদ দিয়ে দিচ্ছি। আর প্রেফারেন্স শেয়ারের জন্য প্রেফারেন্স ডিভিডেন্ড। In connection with the valuation of share on the yield basis, the following point may be given due consideration. আরো কিছু পয়েন্টের কথা এখানে বলা হচ্ছে, ওখানে আমরা প্রফিটের ক্ষেত্রে বলেছি, এখানে yield ভ্যালুয়েশন অফ শেয়ারের ক্ষেত্রে আমাকে কিছু জিনিস দেখতে হবে। এখন যেমন বলছে দেখো, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস দ্য অ্যাভারেজ রেট অফ রিটার্ন ইজ জেনারেলি টেকেন টু দ্য 3 to 5 years। ঠিক আছে, আমাদের যে রেট অফ রিটার্নটা আমরা ধরি যে কত বছর রেট অফ রিটার্ন অ্যাভারেজ যদি করতে চাও তাহলে 3 থেকে 5 বছর পর্যন্ত করা হয়। আচ্ছা, এরপরে কি বলছে, ডিউরিং আ পিরিয়ড অফ টাইম ইফ প্রফিট ফ্ল্যাকচুয়েট violently, it is better to eliminate abnormal periods where the profit earned are too high or too low। তাহলে যদি ফ্ল্যাকচুয়েট করে ভায়োলেন্টলি, খুব বেশি ভায়োলেন্টলি মানে খুব বেশি প্রফিট, খুব হাই অথবা খুব লো, এই ধরনের যদি কখনো হয় যেটা নর্মাল না, যেটা নর্মাল রিটার্ন না, কোনো কারণে খুব লো হয়েছে বা কোনো একটা বিশেষ কারণে যে সেলটা হয়েছে সেই কারণে প্রফিট খুব হাই হয়েছে, এটা নর্মাল, নট দ্য নর্মাল সিনারি অফ দ্য বিজনেস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই পিরিয়ডটাকে বাদ দিতে হবে। পিরিয়ডটা বাদ দিয়ে তুমি নর্মাল যে রিটার্নগুলো হয়েছে সেই পিরিয়ডটাকে তুমি ধরে নিবে। ঠিক আছে, সেই কথাটা এখানে বলা আছে। তারপরে কি বলছে যে দ্য রেট অফ ডিভিডেন্ড ইজ ডিপেন্ডেন্ট অন দ্য লিকুইড পজিশন of the company. If the liquidity position of the company is not satisfactory, it will not be in a position to declare adequate rate of dividend, though the company earned adequate rate of earnings। ঠিক আছে, ডিভিডেন্ড আমাদের এই আমাদের ডিভিডেন্ডের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে আমাদের অ্যাভেলেবল যদি লিকুইডেশন না থাকে তখন সে ডিভিডেন্ড হয়তো ঘোষণা করতে পারছে, যদিও তার আর্নিংস ভালো, কিন্তু যেহেতু পর্যাপ্ত পরিমাণে ক্যাশ নেই তখন ডিভিডেন্ড ঘোষণা করতে পারছে না। তাহলে এখানে আমাদের এই জিনিসটা কনসিডার করতে হবে। কি বলেছে, ডিউরিং আ পিরিয়ড অফ টাইম ইফ দ্য প্রফিট ফ্ল্যাকচুয়েট, না আমরা 3 নাম্বার ছিলাম, যে দ্য রেট অফ দ্য ডিভিডেন্ড ইজ ডিপেন্ড, কিভাবে করছে, ডিপেন্ড অন দ্য লিকুইড পজিশন অফ দ্য কোম্পানি। তাহলে এই যে আমরা ডিভিডেন্ড রেটটা দিয়ে যে আমরা মাল্টিপ্লাই করলাম এক্সপেক্টেড ডিভিডেন্ড, তাহলে সেটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের লিকুইডিটি পজিশনের উপরে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকে, আমরা এই পর্যন্তই শেষ করছি। আজকে অঙ্ক করলে সময় কুলাতে পারবো না, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব। অঙ্ক করলে ন্যাচারালি যেটা হয় আমাদের যে আমরা যে থিওরিটিক্যাল যে জিনিসগুলো পড়লাম সেগুলো আসলে অনেক ইজি হয়ে যায় আমরা বুঝতে। তবে থিওরিটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা থিওরি পড়তে চাই না, আমাদের জন্য খুব বোরিং বিষয়টা, আমরা থিওরি পড়তে চাই না, কিন্তু থিওরিটা পড়লে যেটা হয়, তুমি 10টা অঙ্ক করে যে জিনিসগুলো বুঝবে, এতটুকু থিওরি পড়ে কিন্তু তুমি অনেক কিছু কভার করে নিতে পারবে। ঠিক আছে, অঙ্কে তো একটা অঙ্কের মধ্যে সব ধরনের সিচুয়েশনের কথা তো বলা থাকে না, কিন্তু আমরা যখন থিওরিটা পড়ি তখন দেখবো যে একটা সামারাইজড ফর্মে আমরা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমি শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ভ্যালুয়েশন অফ শেয়ারের অঙ্ক করব, এবং খুব স্বাভাবিকভাবে ভ্যালুয়েশন অফ শেয়ার করতে যেয়ে আমাদের কিন্তু গুডউইল ভ্যালুয়েশনটাও
আমরা শিখে ফেলবো, এবং মানে আমরা তো অলরেডি জানি গুডউইল ভ্যালুয়েশন, কিন্তু গুডউইল ভ্যালুয়েশন অঙ্কগুলো আমরা সেখানে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত আল্লাহ হাফিজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো।